প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সংবাদপত্র সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদগুলো নিয়ে বিশ্লেষণধর্মী ও পর্যালোচনামূলক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে আমি বেনজির আহমেদ। স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ টাইমস, ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ইলিয়াস খান। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগতম। আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা আজকের সংবাদপত্রগুলো দেখে নিব এক ঝলকে বা এক ঝলকে, যে সংবাদপত্রের শীর্ষ শিরোনামগুলো। প্রথম আলো, বাস্তবায়ন পদ্ধতি থাকছে না জুলাই সনদে। আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো আশা করছে কমিশন। এত সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হওয়া সম্ভব, বিশেষ সাক্ষাৎকারে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, শিবির সমর্থিত প্যানেল ৩৭ জুলাইয়ের সঙ্গে মিল রেখে ৩৬ অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তা। ৬ মাসে কিভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব, প্রশ্ন রেহমান সোবহানের। দৈনিক আমার দেশ, ডাকসু নির্বাচন নিয়ে আদালতে নাটকীয়তা। তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দিতে অনুরোধ সেনাপ্রধানের। পিআর ইস্যুতে সমমনাদের নিয়ে শক্তভাবে এগোবে জামায়াত। দৈনিক ইত্তেফাক, গুজবে কান দেবেন না, প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান। অনেক ষড়যন্ত্র তত্ত্ব ও গুজব ঘুরে বেড়াচ্ছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 2 শিক্ষার্থীর লাইফ সাপোর্টে। ডাকসু নির্বাচন স্থগিতাদেশ 45 মিনিটের মধ্যে স্থগিত। দৈনিক ইনকিলাব, সংকটের সমাধান দ্রুত নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, আসিফ নজরুল। গুজব বনাম সংবিধান, ডাকসু নির্বাচনে বাধা নেই। দৈনিক নয়াদিগন্ত, ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। সিইসির সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়। বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠছে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক যুগান্তর, দিনভর 3 গুজবে অস্বস্তি। গুজব, জরুরি অবস্থা জারি, তত্ত্বাবধায়ক সরকার গঠন, সেনাপ্রধানের পদত্যাগ। উপদেষ্টাদের দায়সারা বক্তব্য, অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা। বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগ নেতারা, দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। দৈনিক সমকাল, জাপান নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও। এখন থেকে পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগ। বাংলাদেশ প্রতিদিন, সরকারকে পূর্ণ সহযোগিতা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স টেরিয়ান জ্যাকসন, কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক। মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে, তারেক রহমান। দেশ জুড়ে অস্থিরতা, পরিকল্পিত ষড়যন্ত্র। দৈনিক কালের কণ্ঠ, সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনাপ্রধানের, গুজবে কান না দেওয়ার আহ্বান। সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলনে সরকার চাই। মানব জমিন, সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজন করব, প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে নানা গুজব গুঞ্জন। দৈনিক কালবেলা, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের। আইন উপদেষ্টা বলেছেন, গুজব গুঞ্জনা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি জামায়াত সহ 22 দল চায় জাতীয় পার্টির বিচার। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ রূপান্তর, নির্বাচনের আগে অস্থিরতা, সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি জ্যাকসনের বৈঠক। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সেনাপ্রধান। বণিক বার্তা, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম। আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। দ্য ডেইলি স্টার, রিভলভস নট গোয়িং বিয়ন্ড রিপোর্ট রাইটিং। আর্মি চিফ এশিউড গভর্নমেন্ট অফ ফুল সাপোর্ট। নিউ এজ, ফাইনাল অ্যাপ্রুভাল, রিভাইজড জুলাই চার্টার draft in a day or two.
আর্মি চিফ মিটস প্রেসিডেন্ট চিফ অ্যাডভাইজার। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। যে বিষয়টা আমরা দেখেছি ইলিয়াস ভাই, যে গতকাল দিনভরই গুজব, 3টি গুজব, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরেই সেনাপ্রধান পদত্যাগ করছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, এইসব গুজবগুলো আমরা দেখছি মিডিয়া, সামাজিক সব মাধ্যমে হয়েছিল। অর্থাৎ গুজব নিয়ে আমরা দেখছি বেশিরভাগ পত্রিকাগুলোতে একই, যে গুজবের বিরুদ্ধে সজাগ হতে হবে। নির্বাচন যত এগিয়ে আসে ততই কিন্তু এই গুজবগুলো আমরা দেখছি স্প্রেড হচ্ছে বা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এক্ষেত্রে এই গুজব আগামী নির্বাচনে, অর্থাৎ নির্বাচন কমিশন সহ সমস্ত রাজনৈতিক দল যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই গুজব আসলে কতটুকু এই নির্বাচনে ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে? আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা শুনছেন। এই গুজব কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এটিকে বন্ধ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যেমন গুজবের কথা বলেছেন এবং দেশের নানা জায়গায় কিন্তু নানা অস্থিরতার সৃষ্টি হচ্ছে এবং বলা হচ্ছে একটি প্রথম দিনকাল আমার দেশে একটি রিপোর্ট করেছে, আপনি দেখবেন যে নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চলছে। এই ধরুন চিটাং ইউনিভার্সিটি কী ঘটেছে আমরা জানি, 2টি ছেলে এখন লাইফ সাপোর্টে, আর অনেক আহত হয়েছে। রাজশাহী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। নানা কিছু হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য নানা চেষ্টা হচ্ছে, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র রয়েছে। এবং একই সঙ্গে যে পতিত স্বৈরাচার যারা গত 15.5 বছর দেশব্যাপী লুটের সাম্রাজ্য তৈরি করেছিল, সেটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং তাদের কাছে প্রচুর টাকা আছে। এটি কিন্তু তারা মানতে পারছে না যে বন্ধ হয়ে গেছে, আবার তারা ফিরে আসতে চায়, নানাভাবে চেষ্টা করছে এবং সে কারণে দেশে নানা ধরনের এই সমস্যাগুলো হচ্ছে, নানা ধরনের গুজবও ছড়ানো হচ্ছে। এটা একটি অংশ। সেনাপ্রধান দেখা করেছে, এটি নিয়ে এত গুজবের কিন্তু কিছু নয় এবং তিনি কিন্তু বারবার আশ্বস্ত করেছেন যে না, আমরা কি বলে যে দেশ সঠিক সময় যাতে নির্বাচন হয়, ঘোষিত সময় যাতে নির্বাচন হয়, সেটি আমরা চেষ্টা করছি এবং উপদেষ্টারা বলছেন। তারপর মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করে দেওয়া হচ্ছে, নির্বাচন কি আদৌ হবে। নিশ্চয়ই আপনি টের পান যে যেখানে আমরা আলোচনা সেখানেই বলে, বাট নির্বাচনটি ফেব্রুয়ারিতে হয়ে যাবে বলে আমি আশা করি। গুজব কোনো প্রভাব ফেলতে পারবে না। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গতকাল বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন চ্যালেঞ্জিং, ষড়যন্ত্র তেমনি ষড়যন্ত্র হচ্ছে। তো এই যে আপনারা দেখছি রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু দ্বিতীয় দফায় আমরা দেখেছি বৈঠক হয়েছে, এরই মধ্যে গত বিএনপি, এনসিপি এবং জামায়াত সহ বৈঠক হয়েছে। আজকে আরও 7টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে, আপনি জানেন। তো এই রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক এবং নির্বাচনকে সামনে নিয়ে যে সংশয় বা যে গুজব, যে ষড়যন্ত্র যে বলছে বিএনপির পক্ষ থেকে, তো এ বিষয়টা আসলে কি, মানে কি সরকারের কি সমন্বয়হীনতা? মানে সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে, সরকারের উপদেষ্টারাও কিন্তু এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। তো এই সব মিলে কি মনে করছেন? প্রধান উপদেষ্টা যিনি, তিনি কিন্তু বারবার বলছেন যে নির্ধারিত ঘোষিত সময়ে নির্বাচন হবে, তারপর চেয়েছে বলছেন। আর আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, বিএনপি বলছে এটা যৌক্তিক, কারণ নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা দেখি। এই নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, ঢাকা একটা আন্দোলনের শহরে পরিণত করা হচ্ছে। এটি একটি ষড়যন্ত্রের অংশ। আসলে আমি যে কথাটাই বলেছি, ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র হবেই। যারা পালিয়ে গিয়েছে তারা তো আবার ফিরে আসতে চায়, তারা চায় বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় এবং অনেক আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে জড়িত আছে বলে অনেকে মনে করেন। কারণ আপনি দেখবেন যে এতদিন হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়নি, তারা কিন্তু করেনি। ইভেন 75-এর পরেও কিন্তু খুব দ্রুত সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এবার তারা এটি কোনোভাবে মানতেই পারছে না। কারণ আওয়ামী লীগ তো তখনই বলেছিল যে আমরা যা দিয়েছি, প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যা দিয়েছি এটা ভারত কোনোদিন ভুলতে পারবে না। সেই যে তাদের দেনা পাওনার বিষয়টি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ সাপোর্ট করছে না, এইটি তারা মানতে পারছে না। আপনি দেখুন যে ভারতে অফিস খুলে আওয়ামী লীগ রাজনীতি করছে, এটা ভাবাই যায় না, কিন্তু তারা করছে। সুতরাং তারা নানাভাবে এখানে একটা অস্থিতির পরিবেশ সৃষ্টি করতে চায়, গণতন্ত্রটাকে বিপন্ন করতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখবেন যে ভারতের গণতন্ত্র আছে কিন্তু, এবং তাদের ভোটটি মোটামুটি সঠিক হয়, কোনো এটা নিয়ে প্রশ্ন খুব কম ওঠে। কিন্তু আমাদের এখানে 15.5 বছর কোনো ভোট ছাড়া একটি রাজনৈতিক দল দেশ চালালো, এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন করেনি, বরং তাদের নির্বাচনের বৈধতা, তাদের যে পাতানো নির্বাচন, অবৈধ নির্বাচন, রাতের নির্বাচন, এগুলো বৈধ করার জন্য নানা চেষ্টা কিন্তু তারা চালিয়েছে সবসময়। সুতরাং এখানে একটা অস্থিতির পরিবেশ এখন সৃষ্টি করতে চায়। এবং আওয়ামী লীগ তো ধরুন, আওয়ামী লীগ যে নেতাকর্মী আছে কদিন পালিয়ে গেছে,
10,000, 20,000, 30,000, আর সবাই তো দেশে আছে। এই মিছিলও করে মাঝে মাঝে, আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এই পরশুদিনে বোধহয় মিছিল করেছে ধানমন্ডি এবং ওই এলাকায়। সুতরাং তারা কিন্তু বসে নেই, তারা চাচ্ছে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে খোলা পানিতে বাস শিকার করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য তারা চেষ্টা করছে। বাট বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে, তারা পারবে বলে আমি বিশ্বাস করি না। তবে ভারতের সাথে যে দ্বিপক্ষীয় সম্পর্ক, যেটা আপনার বলি যে বিগত সরকারগুলো দেখা গেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পরে বারবার কিন্তু, বিশেষ করে আপনি যেটা বলেছেন যে কলকাতায় নির্বাচনী অফিস খুলে তারা কার্যক্রম চালাচ্ছে, এক্ষেত্রে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিকভাবে আমরা দেখছি ফরেন মিনিস্ট্রি থেকে পররাষ্ট্র উপদেষ্টাও একটা বিবৃতি জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো রেসপন্স করেনি নয়াদিল্লি। আমরা দেখছি যে ভারতের সাথে দ্বিপক্ষীয় বিশেষ করে পলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে হচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু চলতেছে কিছু বিষয় সেগুলো। তো এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে কূটনৈতিক তৎপরতা, অর্থাৎ আমাদের যারা আছে বিশেষ করে ফরেন মিনিস্ট্রিতে এবং ফরেন উপদেষ্টা, এই সম্পর্কটা তারা কি চেষ্টা করছে না আরও কি না ইন্ডিয়া এক্ষেত্রে এক্সিট হয়ে আছে, যে বাংলাদেশের যেটা বলে বসছে ভারত আগেই, যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সম্পর্ক ভালো করবে না? ফরেন মিনিস্ট্রি চেষ্টা করছে, আমি মনে করি তাদের একটা চেষ্টা আছে। বাট দিল্লি সাউথ ব্লক থেকে কোনো প্রকার সাড়া তারা পাচ্ছে না। যে শেখ হাসিনা পালিয়ে আছে, তার ব্যাপারে বাংলাদেশ নানা সময় কথা বলেছে। এই যে অফিসগুলো রাজনীতি করছে, দিল্লিতে সমাবেশ করতে, এগুলোর জন্য কিন্তু বলছে। কিন্তু ভারত একদম কি বলা যায়, নো রিটার্ন পয়েন্টে চলে গেছে। তারা আর বাংলাদেশ সম্পর্ক ভালোই করতে চায় না, কারণ তারা মনে করে আওয়ামী লীগের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অন্য কোনো সরকারের সাথে হয়, এবং বাংলাদেশের এই দেশটির মানুষের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক নেই, একটি বিশেষ দলের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে। যে কারণে তারা আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা নেই, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে পৃথিবীর ইতিহাসে কোনো সরকার প্রধান এরকম সাঙ্গপাঙ্গ সহ কিন্তু পালিয়ে যায়নি। হাজার হাজার লোক পালিয়ে গেছে, তার সঙ্গে পার্লামেন্ট সদস্যরা গেছে, ব্যবসায়ীরা গেছে, নানা লোক গেছে। এটি ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না, যে কারণে তারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। বাংলাদেশের পক্ষ থেকে নানা সময় চেষ্টা করা হয়েছে। এই যে ধরুন ভিসা দিচ্ছে না অনেকে, মেডিকেল ভিসা অনেকে দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, এটা তো হওয়া উচিত না, কিন্তু ভারত এটি করছে। এটা তো মানবিক দিকটা বিবেচনা করা উচিত। তারা করছে না, মানবিক দিক তো বিবেচনা করা। অনেক ধরুন ভারতে চিকিৎসা করাচ্ছে, ডাক্তার বলছেন যে আরও 3 মাস পরে আবার আসুন আপনি, বা 6 মাস পরে আসুন, তিনি কিন্তু ভিসা পাচ্ছেন না, এবং নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। এখন মানুষ ব্যাংকক যায়, চায়না যায়, বাট ব্যাংকক এবং চায়নার চিকিৎসা কিন্তু ভারতের থেকে অনেক ব্যয়বহুল, অনেকের পক্ষে সেটা সম্পূর্ণ। ভারতে ধরুন আমাদের ইচ্ছে করলে কিন্তু 4-5 হাজার টাকায় ভারতে চলে যাওয়া যায় যদি কেউ বাই রোডে যেতে চায়, কিন্তু ব্যাংকক বা চায়নাতেও আপনি সেভাবে যেতে পারবেন না। শুধু অনেক মানুষ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা ভারতের চিকিৎসা নিতেন, তারা কিন্তু অনেক এখন যেতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গতকাল প্রধান নির্বাচন কমিশনের সাথে যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আপনার বৈঠক করেছেন। বৈঠক শেষে দুই পক্ষে কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে মব অর্থাৎ যে ভায়োলেন্স হচ্ছে সারা দেশে, যেটা স্প্রিস আপনি দেখছেন বিএনপির পক্ষ থেকে তারেক রহমান যে দলের চিনিও বলেছেন। তবে সিএসসি বলেছেন যে নির্বাচন দিন অর্থাৎ 300 আসনে যখন নির্বাচন হবে তখন মবই থাকবে না, অর্থাৎ তিনি তার মতে যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এই মব, তখন আর মব সৃষ্টি হবে না। এক্ষেত্রে কমিশন সব ধরনের প্রস্তুতি নেবে। অন্যদিকে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিন্তু বলেছেন বাংলাদেশের কোনো দল বা পার্টিকে, কোনো ব্যক্তিকে সমর্থন করে না, যেটা আমরা দেখছি প্রতি বছরেই তারা বলে। তবে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু বলেছেন ষড়যন্ত্র তথ্য ঘুরে বেড়াচ্ছে, গুজব ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ তিনিও কিন্তু এই বিষয়টা বলেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, মব বিষয়টা বা মবের বিষয়? মব তো আমরা বলি মব জাস্টিস, অনেকে বলবেন এটা মব ভায়োলেন্স, এটা কিন্তু জাস্টিস না, এটা ভায়োলেন্স। আপনাকে আমি পছন্দ করিনি, আপনার বাসার নিচে আমি 500 লোক নিয়ে দাঁড়িয়ে গেলাম, আপনার সব কিছু, এটা তো হচ্ছে বাংলাদেশে এখন। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করিনি। এবং এই মব পালন যারা করছে কিন্তু দু একটি দল, কোন দায়িত্বশীল দল কিন্তু এগুলো করছে না, দু একটি দল করছে, কিছু কিছু মানুষ মাঝে মাঝে করছে। এটা খুব অপ্রত্যাশিত। আমরা খুব স্বপ্ন দেখেছিলাম যে আমাদের দীর্ঘদিন 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, সেই শাসনের অবসানে কিন্তু আমাদের তরুণ বন্ধুরা অনেক সহযোগিতা করেছে। আগে ধরুন বিএনপি, জামাত, অন্য নাগরিক ঐক্য, তারপর অন্যান্য যে ছোটোখাটো দলগুলো আছে যারা গণতন্ত্রের আন্দোলন করেছে, তাদের দীর্ঘদিন নির্যাতিত হওয়ার পরে কিন্তু এই শেষ চেষ্টাটি চালিয়েছে আমাদের ছাত্র বন্ধুরা, এবং তারা কিন্তু একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। এরপর তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমরা কিন্তু সেটি আমরা পাচ্ছি না। আমাদের মব সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে আমাদের। আপনি দেখবেন যে এই যে দেখলাম যে আমাদের একটি দলের
একজন চাঁদা আনতে গিয়েছে, আগে নিয়ে আসছে, বাকি টাকা আনতে আবার গেছে। এটি একটি ঘটনা ধরা পড়েছে, এরকম ঘটনা শয়ে শয়ে আছে, হয়তো আপনার আমার কাছে আসে না বা মিডিয়া আসে না, মিডিয়া আসে বলেই আমরা সেগুলো জানছি। মব সংস্কৃতিতে এগুলো তো খুব ভালো কিছু না, এটা বিচারহীনতার সংস্কৃতি। যেমন আওয়ামী লীগের আমলে বিচারহীনতার সংস্কৃতি ছিল, এখন ভিন্ন ফরম্যাটে বিচারহীনতার সংস্কৃতি এসে এটি খুব অপ্রত্যাশিত, খুব দুর্ভাগ্যজনক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেমন তারেক রহমান তিনিও বলেছেন, এবং আজকে আমি যে পত্রিকাটি কাজ করি সেটি বিএনপির মহাসচিবের ইন্টারভিউ তিনিও বলেছেন যে এখন ডেমোক্রেসির বদলে মবক্রেসি চলছে। এই প্রধান উপদেষ্টা বাড়ির দেয়াল পর্যন্ত চলে যায়, আপনি দেখবেন আন্দোলনের নামে 400 থেকে 450 আন্দোলন হয়েছে এই কদিনে। এবং কিছু হলেই ঢাকা তো এমনি একটি ছোট্ট শহর, এবং ছোট শহর এই অর্থে মানে জায়গা খুব কম, আমরা চলতে পারি না ঠিকভাবে, ঘন্টা বা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, জ্যামে পড়ে থাকতে হয়। বাট প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়, আন্দোলন করলে প্রধান সড়কগুলো আগে বন্ধ করে দেবে, শাহবাগ বন্ধ করবে, ওদিকে মহাখালী বন্ধ করবে, মানুষ আর চলাচল করতে পারে। তো এক্ষেত্রে কি আপনি মনে করেন যে সরকার যদি আরো আগে থেকে অ্যাক্টিভ হতো, অর্থাৎ কার্যকর ভূমিকা পালন করতো, পারতো, এটা কি নিয়ন্ত্রণ করতে পারতো? এটা রাজনৈতিক সরকার লাগবে এগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি দেখুন, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এই যে ঢাকার একটি কলেজ, তিতুমির কলেজ, তারা ভর্তি হয়েছে কলেজে, কিন্তু তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়, মনে আছে, এবং 5 দিন পুরো ঢাকা কলাপস করে রেখেছে তারা আন্দোলনের নামে। রাজনৈতিক সরকার থাকলে কিন্তু এগুলো হবে না। এই যে মব বলেন, অন্য নানা কিছু চলছে এখন দেশে, যদি একটি প্রকৃত ভোটে একটি রাজনৈতিক সরকার গঠিত হয়, এই সংকটগুলো কেটে যাবে। কারণ রাজনৈতিক দলের যে দল ক্ষমতায় থাকবে তাদের কর্মী সমর্থক সারা দেশব্যাপী আছে, কিন্তু এই সরকারে তো সেগুলো নেই। সুতরাং রাজনৈতিক যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার গঠন হলে দেশে এখন যে সংকটগুলো চলছে, কথার কথা নানা কিছু, এগুলো সব। আরেকটা বিষয় হচ্ছে আপনার ডাকসু নির্বাচন নিয়ে গতকাল একটা নাটকীয়তা অনেকেই বলছে। আপনার দেখেন, প্রথম হাইকোর্ট যে একটা স্টে দিল যে স্থগিত 30 অক্টোবরের মধ্যে, এরপরে 45 মিনিটের মধ্যেই কিন্তু আবার চেম্বার আদালতে স্টে অর্ডারের উপরে আবার স্থগিত করে দিল। এ নিয়ে আপনার ছাত্রদল বিভিন্ন প্যানেল ওটাই কিন্তু বিক্ষোভ করেছে, মিছিল করেছে। তারা বলেছেন 9 সেপ্টেম্বরের মধ্যেই আপনার নির্বাচন হতে হবে। আজকে নিয়মিত আপিল করার কথা বলেছে, এবং এই বিষয়টা আমি খুব স্বস্তি প্রকাশ করছি, কারণ ডাকসু নির্বাচন স্থগিত হয়ে গেছে। আমি এইটা যখন গণমাধ্যম দেখলাম, আমি কম্পিউটার দেখলাম, তখন আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ এই নির্বাচন কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করবে আমাদের দেশের পরবর্তী দেশ কিভাবে চলবে, কিভাবে প্রগতিশীল শক্তি ক্ষমতায় থাকবে না কারা থাকবে, গণতান্ত্রিক শক্তি থাকবে না গণতন্ত্র বিরোধী শক্তি থাকবে, এটা কিন্তু একটা ইন্ডিকেশন। তো হঠাৎ করে দেখলাম যে ডাকসু নির্বাচন স্থগিত হয়ে গেছে। এবং আমি এই অনুষ্ঠানে নিন্দা করতে চাই, যে মেয়েটি আপিল করেছিলেন বা মেয়েটি ছাত্র শিবিরের তার বিরুদ্ধে, সেই মেয়েটিকে কালকে দেখছি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই অপরাধ যারা করে এদের বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই বহিষ্কার করা উচিত। এবং ফেসবুকে লিখেছে যে এই মেয়েটিকে কি ধর্ষণের মিছিল করা উচিত। আপনি দেখেছেন, এটি আমি খুব লজ্জাবোধ করি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং যে ছেলেটি এটি লিখেছে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভাবতে আমি লজ্জাবোধ করি। সুতরাং এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, তার ছাত্র তো বাতিল করা উচিত আমি মনে করি। সুতরাং ডাকসু নির্বাচনে আমাদের সবার আবেগ আছে। আমি ডাকসুতে ভোট দিয়েছি, আপনি দিতে পারেননি, কারণ 54 বছরে ডাকসু নির্বাচন হয়েছে, মানে স্বাধীনতার পর 6 টাইম 6বার হয়েছে, আগে অনেকবার হয়েছে, অনেকে দিতে পারেন। এবার বোধ হয় এই যে 19 একটা নির্বাচন, সেটাও প্রহসন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি। এবং ডাকসু নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের সব দুর্নীতি করার অভিযোগ, শুধু জেনারেল ইলেকশন না, ডাকসু নির্বাচন তারা ভিপি নূরকে না হলে দেশব্যাপী আন্দোলন হবে, এই জন্য ভিপিকে বানানো হয়েছে নূরকে। আর যারা ছিলেন এরা কিন্তু ভোটে এরকম কেউ জিতে নেয়, তাদের নানা কৌশল করে জেতানো হয়। এর আগে 73 সালে যখন দেখলো ছাত্রলীগ হেরে যাচ্ছে, ছাত্রলীগ জিততে পারছে না, তখন কিন্তু ছাত্রলীগের সন্ডা পান্ডারা অস্ত্র নিয়ে খোলা জিপে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছিল। সুতরাং আমরা চাই ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হোক, এবং সুষ্ঠুভাবে যাতে হয় নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় সেই ব্যবস্থা নিয়েছে, কারণ এটি একটা আমাদের আবেগের জায়গা, একটি গর্বের জায়গা। ডাকসুকে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, যদিও ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য একটি অপশক্তি নানা চেষ্টা চালাচ্ছে, বাট ডাকসু নির্বাচন, হল সংসদ নির্বাচনের মধ্যে কিন্তু নতুন নেতৃত্ব সৃষ্টি হয়। আমরা দেখেছি যে বড় বড় নেতা যখন ছিলেন সবাই কিন্তু ডাকসুর নেতা ছিলেন এক সময়। সুতরাং আমি বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে সংকটটা কেটে গেছে, এবং এখন পর্যন্ত যা পরিবেশ আছে, টুকটাক অভিযোগ পাল্টা অভিযোগ আছে, বাট পরিবেশ ভালো আছে বলেই আমি মনে করি।
আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদ যেটা বাস্তবায়ন নিয়ে আমরা দেখছি এর মধ্যে কয়েক দফা আপনার বৈঠক হয়েছে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এর মধ্যে 2 দফায়, অর্থাৎ প্রথম দফায় দ্বিতীয় সমন্বিত। আজকে আমরা নতুন জিনিস দেখলাম যে শুধু সনদটা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেওয়া হবে না, এখন পদ্ধতি বা সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এবং ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন এই চলতি সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের যে এটা ফাইনালাইজ করবে, তবে এক্ষেত্রে আর নতুন করে মতামত নেওয়া হবে না। এটা ইমপ্লিমেন্ট কিভাবে হবে সেটি আলাদা একটা পার্ট এক্স্যাক্টলি সেটা। তবে এক্ষেত্রে আমরা দেখেছি প্রথম দিকেই জুলাই সনদ বাস্তবায়ন এবং মতামত নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভিন্নতা ছিল। কেউ কেউ বলছে যে একমত না, এই বিষয়ের সাথে একমত না। তো এখন এই যে আর কমিশন বলছে যে আর কোনো মতামত নেওয়া হবে না, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যেটা কমিশন দিবে সেটা কি রাজনৈতিক দলগুলো আবার এটা বিরোধী করবে বা মেনে নেবে? এক্ষেত্রে আবার নতুন করে এটা নিয়ে 2 ধরনের দাবি আছে। যেমন এক পক্ষ বলছে জুলাই সনদ সংবিধানের উপরে স্থান দিতে হবে, সংবিধানে স্থান দিতে হবে, আবার অনেক দল এটি মানছে না। বাট এটি আরও লেন্দি হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি আবার হয়তো একটা কোনো পক্ষ বলবে যে বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেব না। নির্বাচনটার পেছনে তো নানা চেষ্টা নানাভাবে করছে, অনেক দলগুলোই করছে। কারণ অনেক দল মনে করে যে আমরা যদি সময় পাই আরও সুসংগঠিত হতে পারবো। বাট অনির্বাচিত সরকারের ইতিহাস কিন্তু এখানে খুব ভালো না। নিশ্চয়ই আপনার মনে আছে 111 তথাকথিত 111-এ 2 বছর শাসনের পরে এই যারা দেশ চালিয়েছে তাদের কিন্তু পালিয়ে যেতে হয়েছে, এবং এটি ফল কিন্তু ভালো না। সুতরাং জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় রাজনৈতিক দলগুলো ঐকমত্য হওয়া উচিত। নানা বিষয় দেখে এখন যেমন পিআর পদ্ধতির কথা বলছে, বাট পিআর তো বাংলাদেশের সম্ভবই না। বাংলাদেশ এই দেশ না, এই মানুষের মেন্টাল মেকআপ সেরকম না। আর বাংলাদেশে এই যে পিআর পদ্ধতির মধ্যে যদি সদস্য হবে নির্বাচনে, যে বাংলাদেশের এমপি সাহেব কিন্তু সব করেন, গম ভাগ, টাকা ভাগ, রাস্তা ভাগ সব কিন্তু তার করতে হয়। কিন্তু বিদেশে শুধু তিনি আইন প্রণয়ন করেন। উন্নত দেশগুলিতে যিনি পার্লামেন্ট সদস্য তিনি কিন্তু আইন প্রণয়ন করবে। তা আমাদের এইসব কাজ যে এমপি সাহেবকে করতে হয়, তিনি কোন এলাকা থেকে কোত্থেকে আসবে আপনি আমি কিন্তু জানি না। বিআর পদ্ধতির পরিবেশ বাংলাদেশে এখনো হয়নি। এটি প্রসঙ্গত গেলাম এই কারণে নির্বাচনটি পেছানোর নানা চেষ্টা চলছে। হয়তো এখন সনদ নিয়ে বলবে যে না এটা বাস্তবায়ন হওয়ার আগে, এখানে কিন্তু বলছে বাস্তবায়ন পরে তারা করবে, বাস্তবায়নের হওয়ার আগে নির্বাচন হতে দিব না। আমার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে আজকে হয়তো বলবে নির্বাচনের পেছনে একটি ষড়যন্ত্র চলছে। এটি হওয়া উচিত না। যে কথাটা বলে আমি শেষ করব যে যারা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে, স্বৈরাচারকে বিদায় দিয়েছে, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে কিন্তু আবার স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা থাকে। আজকে আবার রাজনৈতিক 7টি বা 5টি রাজনৈতিক দলের সাথে কিন্তু আজকে আবার 4টি বৈঠকে বসছেন সিএসি। তো এই প্রধান উপদেষ্টা আমরা জেনেছি। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এর আগে যে বৈঠক হলো অর্থাৎ বিএনপি জামাত এনসিপির সাথে যে বৈঠক হলো, সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে, আবার জামায়াতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিন্তু ভিন্ন ভিন্ন মতও আসছে, যে অর্থাৎ একটা কনসেনসাস বা ঐক্যমত সেখানে নির্বাচন নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা আছে যে 3 দল 3 কথা বলেছে। আজকে 5 দলের সাথে বৈঠক হবে। তো এই যে রাজনৈতিক পলিটিক্যাল স্টেকহোল্ডার এগুলি কি মনে করছেন? মানে স্টেকহোল্ডার যে বড় ওই দল এখন আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপি এবং জামাত, এর বাইরে কে কি বলে এটা শুনতে হবে। বাট সবার দাবি মেনে আপনি নির্বাচন করতে পারবেন না। যেমন পিআর এখন বলছে আবার স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। তবে একটি বিষয় সব দলগুলো ঐকমত্য হয়েছে আমি দেখছি, জাতীয় পার্টির বিচারের ব্যাপারে। খেয়াল করেছেন 22 দল জাতীয় পার্টির নেতারা এখন বাইরে কেন, এটি কিন্তু আমার একটা বড় প্রশ্ন। এই আওয়ামী লীগের যে দুঃশাসন চলেছে, অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। একটি লোকের কিন্তু কোনো কিছু হয়নি। এই যেমন রাশিদ মেনন জেলে, হাসানুল ইনু সাহেব জেলে, কিন্তু জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের ঘুরে বেড়াচ্ছে এখন। এই যে কি মুজিবুর রহমান মঞ্জু নাকি সেক্রেটারি একজন, তারপরে জিএম কাদের, রওশন এরশাদ, যে সবসময় দালালি করে আসছে, এরা এখনও কিন্তু বাইরে। এই ব্যাপারটা সব রাজনৈতিক দলগুলো এক হয়েছে, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জাতীয় পার্টির। এবং নূরের উপরে হামলার বিষয়ে যে বিষয়টা যেহেতু আপনি এনেছেন, যে বলছে বিভিন্ন যেই বিচার বিভাগ তদন্ত কমিটি গঠন করা হবে, নূরের আপডেট অনুযায়ী সবশেষ জেনেছি তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার জন্য যাওয়া করেছে। নূর এখন বোধহয় ঝুঁকিমুক্ত আমি যতটুকু। কিন্তু গতকাল আমরা দেখেছি বিশেষ করে থেকে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, এ ধরনের রিপোর্ট বের হচ্ছে পক্ষ থেকে। তো এই যে নূরের উপর হামলা যেহেতু বিষয়টা হচ্ছে, এটা আপনি কনসেন্স বলতে চাই যে এ বিষয়ে যে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে হামলা এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যে
যে বিবৃতি, যে আসলে জাতীয় পার্টি যেটা আপনি বলেছেন যে এতদিন কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না, তাদের তো এখন জেলে থাকার কথা, জেলে তার থাকার বাইরে কথা ঘুরে ছিল, বেড়াচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর কিন্তু তারা দিব্যিড় হয়ে গেছে এবং যারা ভারতের সাথে বিভিন্ন যোগাযোগ করেছে দলের শীর্ষ নেতারা, তারাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং একজন বিরুদ্ধে তো মামলাও রয়েছে, মামলা থাকার পরও কিন্তু তিনি ছিল এবং ওই দিনের হামলা। তো এক্ষেত্রে কি সরকারের কোনো আপনার মানে ইচ্ছার অভিপ্রায় কম ছিল যে তারা কেন অ্যাকশন নিতে পারে না বা কেন? তা তো ছিলই, যখন খুব দুর্ভাগ্যজনকভাবে আবার সরকারের মধ্য থেকে আবার এই জন্য সরকারকে দায়ী করে আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন যে এটা আজব একটা সরকার। মানে উপদেষ্টারা এক উপদেষ্টা এক কথা বলছে বিচার হতে হবে, আরেক উপদেষ্টা ইয়েকে দায়ী করছে, আরেক উপদেষ্টা বলছে সরকারের জন্য দায়ী, তুমি তো সরকার। অর্থাৎ তাহলে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতাটা যেটা পরিলক্ষিত হচ্ছে, এটাকে আপনি মনে করেন যে আসলে বৃদ্ধি পাচ্ছে? অনেক সমন্বয়হীনতা আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে প্রচার পাবে। এবং যে কথা আমি শুরুতে বলেছিলাম, উপদেষ্টাদের অনেক আর্থিক কেলেঙ্কারের অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি, বাট এটা কিন্তু হওয়ার কথা ছিল না। মানুষের দেশের সব মানুষের আস্থা রেখেছিল তাদের উপর। এই যে উপদেষ্টা একজন পিএস নাই, পিএস যেন 100 কোটি টাকা এই 3-4 মাসে কামাই করে বিদেশ পালিয়ে গেছে এখন। তো আগে যেগুলো ঘটেছে, যেমন শেখ হাসিনা পিয়ন 400 কোটি টাকা কামাই করেছে নিশ্চয় বলেছে। আর এই আমলে যদি এগুলো হয়, এই আমাদের তরুণ ছাত্র বন্ধুদের কাছ থেকে যে আমরা এগুলো পাই, খুব দুর্ভাগ্যজনক। বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি আছে, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে এবং প্রতিদিন থাকবে কেন। এবং ছাত্ররা আন্দোলন করে টেবিলে ফিরে গেছে, তারা কিন্তু সচিবালয়ে ফিরে গেছে, সচিবালয়ে যেতে চায় তারা। নিশ্চয়ই আপনার মনে আছে যে 90-এর আন্দোলন, 70-এর, তারপর কিন্তু ছাত্ররা টেবিলে ফিরে আসছে, আবার পড়াশোনায় মন দিয়েছে। কিন্তু এবার কিন্তু সবাই সচিবালয়মুখী হয়েছে। ব্যবসা বাণিজ্য কীভাবে করা যায়, কোন জায়গায় মব সৃষ্টি করা যায়, কোন জায়গায় চাঁদা অর্ধেক আয় না বাকি অর্ধেক আনতে যাওয়া যায়, এগুলো তো ঠিক নেই, এগুলো তো আমরা প্রত্যাশা করি না। তাহলে রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে তরুণ সমাজ যারা বিশেষ করে 5 আগস্টের যে নেতৃত্ব দানকারী, আমরা যে আশা করেছি যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, নতুন জেনারেশন, নতুন দল, এনসিপি সহ, এবং আমরা দেখছি শুরুতেই যে এনসিপি সহ বিভিন্ন দলের যেটা বলেছেন পিএস এই দুর্নীতির অভিযোগ হচ্ছে, তাহলে আমরা কি প্রত্যাশা কি করবো? অর্থাৎ আগামীকে রাজনীতির কালিমায় কি ঘনঘটা বা নতুন কোনো আমরা কি পরিচ্ছন্ন রাজনীতিবিদ তৈরি করতে পারবো না? আমরা দেখছি না, বাট আমরা আশাবাদী হতে চাই। মানুষ তো আশা নিয়ে বাঁচে, আমরা আশা করতে চাই। হয়তো এনসিপির যারা আছে সবাই তো আর দুর্নীতিবাজ না, কিছু ভালো ছেলেও আছে যারা দেশের ভালো চায়, এবং যারা আন্দোলন করেছে এদের অধিকাংশই দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, দুর্নীতিতে নিমজ্জিত হতে চান না। সুতরাং আশা তো আমাদের করতেই হবে। আশা না থাকলে তো আমরা, কারণ আমাদের বারবার আমরা আশাহত হয়েছি। আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেক আশা করেছিলাম গণতন্ত্র আসবে দেশে, কিন্তু সেখানে গণতন্ত্র হত্যা করা হলো। তারপর 90-এর আন্দোলনের পরে আমাদের কিন্তু অনেক আশা ছিল, কিন্তু সে আমাদের আশা পূরণ হয়নি। এবারে আন্দোলনের পরেও যদি আমরা আশাহত হই, তাহলে আশাহত হতে হতে আমাদের জীবন কেটে যাবে। এবার একটু আশাবাদী হতে চাই, কারণ এবার যে আন্দোলন করেছে দেশের এই ছাত্র সমাজ বা যে মানুষ আন্দোলনে অংশ নিয়েছে, এরা কিন্তু দীর্ঘদিন রাজনীতি সচেতন বা রাজনীতি করবে, থাকবে। সুতরাং তারা একটা দৃষ্টি কিন্তু রাজনীতিবিদদের উপর থাকবে, রাজনীতিবিদদের যা ইচ্ছে তাই করবে। সেটি মনে হয় বর্তমান বাস্তবতায় আর সম্ভব হবে বলে আমি মনে করি, এবং সেটি আমাদের একটি ঢাল হিসেবে কাজ করবে দেশটি যাতে ভালো চলে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে গেছি। বাংলা ভিশনের যে ফ্রন্ট পেজ, আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।